প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আর্টিকেল নিয়ে। তো সেখানে আমরা আর্টিকেল মানে ইনডেফিনাইট আর্টিকেল নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে ইনডেফিনাইট আর্টিকেলকে আমরা কিভাবে ইউজ করব, বাক্যের কোথায় কখন কিভাবে ইনডেফিনাইট আর্টিকেল ইউজ হবে, আমরা সেই সব নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেফিনাইট আর্টিকেল নিয়ে। ডেফিনাইট আর্টিকেল এবং তার অ্যাপ্লিকেশন বা সেন্টেন্সের ডেফিনাইট আর্টিকেলের ইউজ নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। তো ডেফিনাইট আর্টিকেলকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব তার নাম্বার 1 বা 1 নম্বর পয়েন্টটি দেখো। ডেফিনাইট আর্টিকেল must be used before a noun which is used in a descriptive sense। তাহলে দেখো, ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড বিফোর এ নাউন। ডেফিনাইট আর্টিকেল কোথায় ইউজড হবে? একটা নাউনের আগে ইউজড হবে। হুইচ ইজ ইউজড ইন আ ডেসক্রিপটিভ সেন্স। আর সেই নাউনটা কেমন হবে? সেই নাউনটাকে হতে হবে ডেসক্রিপটিভ সেন্স, মানে কি বর্ণনাত্মক নাউন হতে হবে। মানে যে নাউনের মধ্য দিয়ে কোনো কিছু বর্ণনা করা হবে সেই নাউনের আগে ডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। বোঝা গেছে? ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড বিফোর এ নাউন হুইচ ইজ ইউজড ইন আ ডেসক্রিপটিভ সেন্স, মানে যে নাউনটার মধ্য দিয়ে কোনো কিছু বর্ণনা করা হবে বা বর্ণনাত্মক নাউনের আগে ডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। তো চলো একটা এক্সাম্পল দেখো। আই হ্যাভ লস্ট মাই পেন given my father on my 14th birthday। তাহলে দেখো সেন্টেন্সটা দেখো, আমি লিখেছি যে আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি, গিভেন মাই ফাদার অন মাই 14th বার্থডে। সেই পেনটা আমাকে কে দিয়েছিল? আমার বাবা দিয়েছিল। কখন দিয়েছিল? অন মাই 14th বার্থডে, আমার জন্মদিনে দিয়েছিল। 14 বছরের জন্মদিনে বাবা আমাকে যে পেনটা দিয়েছিল সেটা আমি হারিয়ে ফেলেছি। তাহলে দেখো এই সেন্টেন্সের নাউন কোনটা? আই হ্যাভ লস্ট মাই পেন, তাহলে পেনটা কি? পেনটা হলো একটা নাউন। আর দেখো এই নাউনের মধ্য দিয়ে কি হচ্ছে? একটা বর্ণনা করা হচ্ছে। কি বর্ণনা করা হচ্ছে? যে আমি সেই পেনটা হারিয়ে ফেলেছি, সেই পেনটা কেমন ছিল, সেই পেনটা কে দিয়েছিল, পেনটা কবে দিয়েছিল, এই সব কিছু পেন এই নাউনটার মধ্য দিয়ে বর্ণনা করা হচ্ছে। দেখো আই হ্যাভ লস্ট মাই পেন গিভেন মাই ফাদার, মানে কি যে পেনটা আমাকে আমার বাবা দিয়েছিলেন অন মাই 14th বার্থডে, আমার 14 বছরের জন্মদিনে। তাহলে দেখো এই যে পেন, পেনটা কি নাউন। আমি তো শুধু এটুকুই বলতে পারতাম যে আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি, তাহলেও হতো, পেন একটা নাউন আমি পাচ্ছি। কিন্তু দেখো রুলে কি বলেছি যে ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড বিফোর আ নাউন। একটা নাউনের আগে ডেফিনাইট আর্টিকেল ইউজড হবে হুইচ ইজ ইউজড ইন আ ডেসক্রিপটিভ সেন্স। সেই নাউনটা কেমন হবে? সেই নাউনটা হবে বর্ণনাত্মক, বা যে নাউনটার মধ্য দিয়ে কোনো কিছু বর্ণনা করা হবে। আর এখানে দেখো পেন একটা নাউন, তার মধ্যে দিয়ে কত কি বর্ণনা করা হচ্ছে। যে পেনটা কে দিয়েছিল? বাবা দিয়েছিলেন। কবে দিয়েছিলেন? অন মাই 14th বার্থডে, আমার 14 বছরের জন্মদিনে। তাহলে যখন এই নাউনের মধ্যে দিয়ে এত কিছু বর্ণনা করা হচ্ছে, তাহলে তার আগে কি হবে? দেখো তার আগে একটা ডেফিনাইট আর্টিকেল ইউজড হবে অ্যাকর্ডিং টু রুলস। তাহলে এখানে কারেক্ট আনসারটা কি হবে? আই হ্যাভ লস্ট, এই যে মাই, এটা এখানে ভুল, এখানে কি হবে? দা। দা কেন হবে? দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, তাই তো? আমরা জানি আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনাইট আর ডেফিনাইট। আর ইনডেফিনাইট আর্টিকেল কোনগুলো? এ এবং অ্যান, যার ইউজ আমরা আগের দিন দেখেছি। আর ডেফিনাইট আর্টিকেল হলো দি। তাহলে এখানে
এই যে পেন, দেখো রুলে তাই বলা হয়েছে যে ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড বিফোর এ নাউন। তাহলে নাউন যখন পেন, তাহলে তার আগে কি হবে, একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। আর কেন হবে? কারণ নাউনটা হচ্ছে বর্ণনাত্মক নাউন, বা এই নাউনের মধ্যে দিয়ে অনেক কিছু বর্ণনা করা হচ্ছে। পেন একটা নাউন, সেটার মাধ্যমে কত কি বর্ণনা করা হচ্ছে। দেখো যে পেনটা বাবা তাকে দিয়েছিল বা বাবা আমাকে দিয়েছিলেন, এবং কবে দিয়েছিলেন? 14তম জন্মবার্ষিকীতে। তাহলে এত কিছু বর্ণনা করা হচ্ছে, তাই এটা বর্ণনাত্মক নাউন। আর তার আগে কি হবে? তাহলে একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। বোঝা গেছে? তো চলো এবার দেখো নেক্সট। দেখো 2 নম্বর রুলসে দেখো, ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড বিফোর এ প্রপার নাউন। ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। কোথায় ইউজ হবে? বিফোর এ প্রপার নাউন। একটা প্রপার নাউনের আগে অবশ্যই ডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। হোয়েন সেম নেম অফ সেভারাল পারসন। কখন হবে প্রপার নাউনের আগে ডেফিনাইট আর্টিকেলের ইউজ? যখন একই নামের, when same name of several persons, যখন একই নামের অনেকজন ব্যক্তি থাকবে, আর ইন্ডিকেটেড বাই দ্য প্রপার নাউন, মানে কোনো প্রপার নাউনের মধ্য দিয়ে যখন একই নামের অনেকজন ব্যক্তিকে বোঝাবে, সেই ক্ষেত্রে কি হবে? সেই প্রপার নাউনের আগে ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। বোঝা গেছে? তো দেখো একটা এক্সাম্পল দেখো, আই নো দেবুজ অফ বর্ধমান। দেখো সেন্টেন্সটা দেখো, আই নো দেবুজ অফ বর্ধমান, মানে কি? আমি বর্ধমানে যত দেবু আছে সবাইকে চিনি। তো এই সেন্টেন্সটাই ধরো তোমাদের এক্সামে দেওয়া হলো, আর তোমাদেরকে বলা হলো যে সেন্টেন্সের এররটা কোনটা সেটা খুঁজে বের করতে হবে, বা সেন্টেন্সটা তোমাদেরকে কারেকশন করতে দেওয়া হলো। তাহলে তোমরা কি করবে? তো দেখো এই সেন্টেন্সটা, আই নো দেবুজ অফ বর্ধমান, এখানে তোমরা কোথাও ডেফিনাইট আর্টিকেল দেখতে পাচ্ছ? দেখো সেন্টেন্সের কোথাও কিন্তু ডেফিনাইট আর্টিকেল নেই। আর আমরা এখানে কি পড়ছি? ইউজ অফ ডেফিনাইট আর্টিকেল, মানে ডেফিনাইট আর্টিকেলের ব্যবহার। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ডেফিনাইট আর্টিকেলের একটা ব্যবহার সেন্টেন্সে থাকবে, তো সেটা এখানে নেই, মানে সেটা এরর। তোমরা সেটা খুব ভালো করে এখন বুঝতে পারছো, কিন্তু এক্সামে তো সেইভাবে বোঝার উপায় থাকবে না। সেখানে তো আর ইউজ অফ ডেফিনাইট আর্টিকেল বলে তারপর প্রশ্ন দেবে না। তো সেখানে তখন তোমাদেরকে ভালোভাবে এই রুলগুলো মনে রাখতে হবে। তো দেখো এখানে এই সেন্টেন্সে প্রপার নাউন কোনটা? দেখো দেবু, দেবু একটা কি প্রপার নাউন, তাই তো? যখন কোনো নাম বোঝানো হচ্ছে তাহলে সেটা কি হবে? প্রপার নাউন। তো রুলে কি বলা হয়েছে যে ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজ বিফোর আ প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের আগে একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে, তাই তো? তো এখানে সেই ডেফিনাইট আর্টিকেলটা নেই। আর ডেফিনাইট আর্টিকেল প্রপার নাউনের আগে ইউজ হবে, তার কিন্তু কন্ডিশন আছে। when same name of several persons are indicated by the proper noun। যখন কখন হবে প্রপার নাউনের আগে ডেফিনাইট আর্টিকেলের ইউজটা? যখন সেম নেম অফ সেভারাল পারসন, যখন একই নামের অনেকজন ব্যক্তিকে বোঝাবে সেই প্রপার নাউনটার দ্বারা। ঠিক আছে? তো দেখো এখানে বলা হয়েছে দেবুজ, দেবুজ একটা কি প্রপার নাউন। তো এই প্রপার নাউনের দ্বারা কি বোঝাচ্ছে? যে বর্ধমানে যতজন দেবু আছে আমি তাদের সকলকে চিনি। তো অনেকজন, দেবু নাম দিয়ে একটি নাম, কিন্তু দেবু নামের একজন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, দেবু নামের একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। আর রুলে তাই বলা হয়েছে যে when same name of several persons, যখন একই নামের অনেকজন ব্যক্তিকে বোঝাবে সেই ক্ষেত্রে প্রপার নাউনের আগে দিয়ে হবে। আর এই এক্সাম্পলটাতেও দেখো একই নামের, মানে দেবু নামের অনেকজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে রুলটা ফলো করছে। তো রুল যখন ফলো করছে তাহলে এই দেবু বা এই প্রপার নাউন, তার আগে একটা কি হবে? আগে একটা দি ইউজড হবে, তাহলে সেন্টেন্সটা রাইট সেন্টেন্স। তো চলো এবার আমরা দেখি নেক্সট। তাহলে 3 নম্বর রুলসটা দেখো, ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড বিফোর আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মানে কি? ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। কোন ক্ষেত্রে ইউজ হবে? কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম বোঝালে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলে তার আগে অবশ্যই একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। বোঝা গেছে? তো দেখো এক্সাম্পল দেখো একটা, ধরো তোমাদের দেওয়া হলো যে আই নো how to play a violin। দেখো সেন্টেন্সটা দেখো, I know how to play a violin। আমি জানি যে কিভাবে একটা ভায়োলিন প্লে করতে হয় বা বাজাতে হয়। তো ভায়োলিনটা কি? একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট।
আর তোমরা রুলে কি পড়লে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে কি হবে, একটা ডেফিনাইট আর্টিকেল অবশ্যই হবে। তো দেখো ভায়োলিন তো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো তার আগে কি আছে এ, এটা কি এ ইনডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল। আর রুলে কি বলা হয়েছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল। তাহলে এখানে এটা ভুল, এখানে কি হবে, এখানে হবে ডি, টিএইচ ডি, কারণ ডি একটা ডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে, চলো নেক্সট দেখো। দেখো 4 নম্বর রুলসটা দেখো, ইফ আ পার্টিকুলার টাইটেল ইজ ইউজড, পার্টিকুলার টাইটেল, ইফ এ পার্টিকুলার টাইটেল ইজ ইউজড মানে কি, যদি একটা নির্দিষ্ট টাইটেল ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, টু ইন্ডিকেট অল দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি, একটা পরিবারের সকল সদস্যকে ইন্ডিকেট করার জন্য যদি একটা নির্দিষ্ট টাইটেল ব্যবহার করা হয়, অর এ কমিউনিটি বিলঙ্গিং টু দ্যাট টাইটেল মানে কি, কোনো পরিবারের সকল সদস্যকে বোঝানোর জন্য অথবা কোনো কমিউনিটির সকল সদস্যকে বোঝানোর জন্য যদি একটা পার্টিকুলার টাইটেল ইউজ করা হয়, তাহলে কি হবে, তার আগে সেই টাইটেলের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। বোঝা গেছে? if a particular title is used to indicate all the members of a family or a community belonging to that title মানে হলো যে কোনো পরিবারের সকল সদস্যকে বোঝানোর জন্য বা কোনো কমিউনিটির সকল সদস্যকে বোঝানোর জন্য যদি কোনো নির্দিষ্ট টাইটেল ব্যবহার করা হয়, তাহলে সেই টাইটেলের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, I know Banerjees of Kolkata। দেখো সেন্টেন্সটা দেখো, I know Banerjees of Kolkata, তাহলে কি ব্যানার্জিটা কি একটা টাইটেল, তাই তো একটা টাইটেল। তোমরা প্রথমেই পেয়েছো যে ইফ আ পার্টিকুলার টাইটেল ইজ ইউজ, তাহলে এখানে দেখো এই যে ব্যানার্জি একটা পার্টিকুলার টাইটেল ইউজ করা হচ্ছে। নেক্সট আমরা দেখি কি বলেছে রুলে, টু ইন্ডিকেট অল মেম্বার্স অফ আ ফ্যামিলি, যদি একটা পরিবারের সকল সদস্যকে বোঝায় অথবা কোনো কমিউনিটির যদি সকল সদস্যকে সেই টাইটেলের মাধ্যমে বোঝায়, তাহলে কি হবে, সেই টাইটেলের আগে অবশ্যই একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। তো এখানে দেখো আই নো ব্যানার্জিস অফ কলকাতা মানে কি, ব্যানার্জি একটা টাইটেল, বুঝতে পারছো? তো মিনিংটা কি সেন্টেন্সের, যে আই নো ব্যানার্জিস অফ কলকাতা মানে কলকাতায় যত ব্যানার্জি আছে, যত ব্যানার্জি পরিবারের লোকজন আছে, যতগুলো ব্যানার্জি পরিবার আছে, তাদের সকলকে আমি চিনি। তাহলে দেখো এই যে ব্যানার্জি, এই টাইটেলটার মধ্যে দিয়ে কোনো একজনকে বোঝাচ্ছে না, একটা পরিবারের সকল সদস্যকে বোঝাচ্ছে ব্যানার্জিস, অথবা কি বোঝাচ্ছে, কোনো কমিউনিটির সকল মেম্বারকে বোঝাচ্ছে। তাহলে যখন সকলকে বোঝাচ্ছে কোনো পরিবারের বা কোনো কমিউনিটির, তাহলে তার আগে কি হবে, দেখো রুলে কি বলেছে, তার আগে একটা ডেফিনাইট আর্টিকেল মাস্ট ইউজ হবে। তাহলে আই নো ব্যানার্জিস অফ কলকাতা, তাহলে সেন্টেন্সের এররটা কোথায়, দেখো এখানে যে ডেফিনাইট আর্টিকেলটা হবে সেটা কিন্তু দেওয়া নেই। তাহলে কারেকশন করতে হলে তোমাকে কি করতে হবে, এখানে একটা ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ করতে পারে। কেন ইউজ করতে হবে, কারণ ব্যানার্জি একটা টাইটেল, আর এই টাইটেলের মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, পরিবারের সকল সদস্যকে বোঝাচ্ছে অথবা কোনো কমিউনিটির সকল মেম্বারকে বোঝাচ্ছে। আর অ্যাকর্ডিং টু রুলে কি বলা হয়েছে, যে যদি কোনো টাইটেলের মধ্য দিয়ে কোনো পরিবারের সকল সদস্যকে বোঝায় অথবা কোনো কমিউনিটির সকল সদস্যকে বোঝায়, তাহলে সেই টাইটেলের আগে অবশ্যই একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। বোঝা গেছে? আর দি কি, দি হলো ডেফিনাইট আর্টিকেল। তো চলো এবার দেখি নেক্সট রুলটা কি। দেখো 5 নম্বর সেন্টেন্সটা দেখো, 5 নম্বর রুলসটা, ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড উইথ দ্য ওয়ার্ডস, বেশ কিছু ওয়ার্ডের সাথে ডেফিনাইট আর্টিকেল ইউজড হবে, দ্যাট আর ইউজড ইন দ্য সুপারলেটিভ সেন্স। কোন ওয়ার্ডগুলোর সাথে ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে, যে ওয়ার্ডগুলো সুপারলেটিভ সেন্সে ইউজ হবে। আচ্ছা সুপারলেটিভ সেন্স মানে কি, দেখো সুপারলেটিভ তোমরা ডিগ্রি পড়েছো 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সুপারলেটিভ আমরা কি দেখেছি, ধরো গুড, বেটার, বেস্ট মানে কি, গুড মানে ভালো, বেটার মানে কি দুজনের মধ্যে ভালো হলে বেটার, আর যখন সবার থেকে ভালো তখন বেস্ট, আর বেস্ট থেকে বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। তো সেই রকমই সুপারলেটিভ সেন্স মানে কি, যেটা সুপ্রিম বা সব থেকে বেশি অথবা সব থেকে কম,
সেরকম হলে তাকে বলা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেটা, যে সব থেকে বেশি হলে তাকে কি বলছি আমরা, যে সুপারলেটিভ ডিগ্রি। অথবা যদি সব থেকে খারাপ হয় তাহলে সেটা কি সুপারলেটিভ সেন্সে আমরা ইউজ করি সেই শব্দগুলোকে। তো সেই রকমই কিছু ওয়ার্ডস আছে। দেখো, ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড উইথ দ্য ওয়ার্ডস দ্যাট আর ইউজড ইন দ্য সুপারলেটিভ সেন্স। তাহলে সেই রকমই কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কি ক্ষেত্রে ব্যবহৃত হয়, সুপারলেটিভ সেন্স হিসেবে ব্যবহৃত হয়। তো সেই রকম ওয়ার্ডের সাথে কি হবে, ডেফিনাইট আর্টিকেল ইউজড হবে। আচ্ছা, কোন ধরনের ওয়ার্ডগুলো হতে পারে যে মানে যে ওয়ার্ডগুলো সুপারলেটিভ সেন্সে ইউজ হবে? তো চলো দেখি সেই ওয়ার্ডগুলো কি কি, যে ওয়ার্ডগুলোকে আমরা সুপারলেটিভ সেন্সে ইউজ করতে পারি। তো সেই রকম ওয়ার্ডসগুলো হলো চিফ জাস্টিস। চিফ জাস্টিস হলো সেরকম একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা সুপারলেটিভ সেন্সে ইউজড হয়। দেখো, চিফ জাস্টিস মানে তোমরা বুঝতে পারছো কি সেখানে একটা সুপ্রিম পাওয়ার আছে। তো সেই ক্ষেত্রে চিফ জাস্টিস হলো সুপারলেটিভ সেন্সে ইউজড হয়। আর কি হয়, আমি যদি লিখি সেক্রেটারি, সেক্রেটারি, অথবা ধরো বললাম প্রাইম মিনিস্টার, তাহলে চিফ জাস্টিস, সেক্রেটারি, প্রাইম মিনিস্টার, আর কি হতে পারে, প্রিন্সিপাল। তো এই জাতীয় শব্দগুলো সুপারলেটিভ সেন্সে ইউজড হয়। তো এই শব্দগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে যে কোন শব্দগুলো সুপারলেটিভ সেন্সে ব্যবহৃত হয়। তো যে শব্দগুলো সুপারলেটিভ সেন্সে ব্যবহৃত হবে তার সাথে কি ইউজ হবে, অবশ্যই একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। আর দেখো, আমি লিখেছি চিফ জাস্টিস, সেক্রেটারি, প্রাইম মিনিস্টার, প্রিন্সিপাল। তো এই ধরনের আরো কিছু সুপারলেটিভ সেন্স যুক্ত ওয়ার্ড আছে, মানে যে ওয়ার্ডগুলো সাধারণত সুপারলেটিভ সেন্সে ইউজ হয়। সেই রকম আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো পিডিএফ এ দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই পিডিএফটা অবশ্যই দেখে নিও। তো দেখো, যে কথাটা আমরা বলছিলাম যে এই ধরনের ওয়ার্ডগুলো, এই যে চিফ জাস্টিস, সেক্রেটারি, প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রিন্সিপাল, এই ওয়ার্ডগুলো সুপারলেটিভ সেন্সে ব্যবহৃত হয় এবং এদের সাথে কি মানে কোন আর্টিকেল ইউজ হবে, এই যে সুপারলেটিভ সেন্স যুক্ত ওয়ার্ডগুলো এদের সাথে সবসময় একটা ডেফিনাইট আর্টিকেল মানে দি ইউজ হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। চিফ জাস্টিস অফ দেখো সেন্টেন্সটা দেখো, আমি কি লিখেছি, দ্য চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট ইজ আ ডিসিপ্লিন ম্যান। মানে কি, কলকাতা হাইকোর্টের যে চিফ জাস্টিস তিনি একজন ভীষণই ডিসিপ্লিন ম্যান। তাহলে দেখো, চিফ জাস্টিস ওয়ার্ডটা তোমরা পাচ্ছ, আর চিফ জাস্টিস কি জাতীয় ওয়ার্ড, কোন সেন্সে ব্যবহৃত হয়, সুপারলেটিভ সেন্সে ব্যবহৃত হয়, তাই তো, সুপারলেটিভ সেন্সে ব্যবহৃত হয়। আমি তোমাদের বলেছি দেখো, যে সুপারলেটিভ সেন্সে যেসব ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে তাদের আগে কি ইউজ হবে, একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। আর কোন শব্দগুলো সুপারলেটিভ সেন্সে ব্যবহৃত হয়, আমি দেখো এখানে বলে দিয়েছি যে চিফ জাস্টিস, সেক্রেটারি, প্রিন্সিপাল, প্রাইম মিনিস্টার, এই জাতীয় শব্দগুলো কি সুপারলেটিভ সেন্সে ইউজড হয়। আর এই জাতীয় শব্দগুলো যখন সুপারলেটিভ সেন্সে ইউজ হচ্ছে তখন কি হবে, তাদের আগে অবশ্যই একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। তাহলে এই সেন্টেন্সের এররটা কোথায় যদি তোমাদের ফাইন্ড করতে হয়, তাহলে তোমরা কি করবে, দেখো চিফ জাস্টিস যখন তোমরা পাচ্ছ সুপারলেটিভ সেন্সে ইউজ হচ্ছে, তাহলে তার আগে একটা কি হবে, অবশ্যই একটা ডেফিনাইট আর্টিকেল দি ইউজ হবে। এই দিটা সেন্টেন্সে ছিল না, তাহলে এটাই হলো সেন্টেন্সের এরর। বোঝা গেছে? নেক্সট দেখো 6 নম্বর রুলসে দেখো, ডেফিনাইট আর্টিকেল ইজ অলসো ইউজড হোয়েন স্পেশাল এমফাসাইজেস মিন্ট। হোয়েন স্পেশাল এমফাসাইজেস মিন্ট মানে কি, ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে, কোন ক্ষেত্রে ইউজ হবে, যখন কোনো স্পেশাল এমফাসাইজ বোঝাবে বা যখন কোনো কিছুকে জোর দিয়ে বলা হবে সেই ক্ষেত্রে কি হবে, ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো তোমাদের বলা হলো যে হি ইজ আ লিডার অফ দ্য ডে। মানে কি, হি ইজ আ লিডার অফ দ্য ডে মানে হলো সে আজকের দিনের একজন লিডার বা নেতা। তাহলে দেখো এখানে লিডারটা কি, লিডারটাকে কি করা হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে যে সে আজকের দিনের নেতা, ঠিক আছে, আজকের দিনের সে নেতা। তো এখানে লিডারটাকে কি করা হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে।
তো যখন সেন্টেন্সে কোনো কিছুকে এমফাসাইজ করা হবে, রুলে কি বলা হয়েছে, তার আগে একটা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। দেখো ডেফিনাইট আর্টিকেল ইজ অলসো ইউজড when special emphasis meant, মানে সে আজকের দিনের নেতা, আজকের নেতা। তো কি আজকের নেতা মানে আজকের দিনে সে একজন স্পেশাল নেতা, তো তাকে স্পেশালি এমফাসাইজ করা হচ্ছে আজকের জন্য। তো সেই ক্ষেত্রে যখন স্পেশালি কোনো কিছুকে এমফাসাইজ করা হবে, তো তার আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল নয়, এটা কি একটা ইনডেফিনাইট আর্টিকেল। তো এর আগে কি ইউজড হবে, দি, আর দি কি ডেফিনাইট আর্টিকেল। বোঝা গেছে যে যখন কোনো কিছুকে স্পেশালি এমফাসাইজড করা হবে তখন তার আগে একটা ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে, কোনো ইনডেফিনাইট আর্টিকেল কিন্তু নয়। তো চলো দেখো নেক্সট, দেখো 7 নম্বর রুলসে দেখো, ডেফিনাইট আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ রিভার, মাউন্টেন অ্যান্ড আইল্যান্ড। তাহলে ডেফিনাইট আর্টিকেল কোথায় ইউজ হবে, বিফোর দ্য নেমস অফ রিভার, কোনো নদীর নামের আগে ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে, মাউন্টেন অথবা কোনো পর্বত তার নামের আগে ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে, অ্যান্ড আইল্যান্ড অথবা কোনো আইল্যান্ড বা দ্বীপ তাদের নামের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। এগুলো খুবই সোজা, এগুলো তোমরা ছোট থেকেই জেনে থাকবে। তো দেখো তাও একবার বলে দিই, ধরো বলা হলো যে গঙ্গা, তো গঙ্গা কি, গঙ্গা একটা রিভার, তাই তো। তাহলে রিভারের আগে কি হবে, রুলে কি বলা হয়েছে যে ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে বিফোর দ্য নেমস অফ রিভার, মাউন্টেন অর আইল্যান্ড। তো গঙ্গার আগে তাহলে একটা কি হবে, ডেফিনাইট আর্টিকেল দি অবশ্যই ইউজ হবে। বোঝা গেছে। বা ধরো বলা হলো হিমালয়, তাহলে হিমালয় কি একটা পর্বত বা মাউন্টেন, তাহলে তার আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল একটা দি ইউজ হবে। অথবা ধরো বলা হলো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ তাহলে একটা দ্বীপ, তো দ্বীপের আগে কি হবে, একটা অবশ্যই ডেফিনাইট আর্টিকেল দা ইউজড হবে। তো এই ছিল 7 নম্বর রুলস, যে কোনো নদী মানে রিভার, মাউন্টেন বা পর্বত অথবা আইল্যান্ড বা দ্বীপ এদের নামের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজড হবে। আর ডেফিনাইট আর্টিকেলটা কি, দি। তাহলে দেখছো গঙ্গা এটা নদীর নাম, হিমালয় এটা পর্বত নাম, লাক্ষাদ্বীপ কি এটা দ্বীপের নাম। তো এই নদী, পর্বত বা দ্বীপ এদের নামের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল দি অবশ্যই ইউজড হবে। 8 নম্বর রুলসটা কি, 8 নম্বর রুলসটা হলো যে কোনো বই, সার্টেন বুকস তাদের নামের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। তো দেখো definite article must be used with certain books, মানে কি কিছু বইয়ের নামের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল মানে দা ইউজ হবে। তো সেই বইগুলো কি, ধরো আমি বললাম বেদাস বা বললাম বাইবেল, তাহলে কি এই বেদাস, বাইবেল এইসব বইয়ের আগে কি হবে, একটা দি, ডেফিনাইট আর্টিকেল দি ইউজ হবে। বোঝা গেছে। এগুলো তোমরা জেনে থাকবে, ছোটবেলা থেকে এগুলো তোমরা পড়ে আসছো যে আর্টিকেল হিসেবে দি এর ব্যবহার কোথায় হয়। তো তোমরা এগুলো সকলেই জানো যে নদীর নামের আগে হয়, কোনো গ্রন্থ বা ধর্মগ্রন্থ এসবের নামের আগে কি হয়, ডেফিনাইট আর্টিকেল দি ইউজড হয়। তাহলে 8 নম্বর রুলসটা গেল যে ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড উইথ সার্টেন বুকস, কিছু বইয়ের নামের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে। তো চলো এবার আমরা দেখি যে 9 নম্বর রুলসটা কি। দেখো 9 নম্বর রুলসে দেখো, ডেফিনাইট আর্টিকেল must be used with body parts, মানে কি কোনো বডি পার্টস বা আমাদের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তাদের আগে কি হবে, ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। ধরো আমি বললাম যে হেড, তাহলে হেড কি একটা আমাদের বডি পার্টস। অথবা ধরো বললাম আইজ, আইজ কি আমাদের একটা বডি পার্টস। তো এই হেড, আইজ এই সবের আগে কি হবে, একটা ডেফিনাইট আর্টিকেল দি ইউজড হবে। বোঝা গেছে। তাহলে দেখো 10 নম্বর রুলসটা দেখো, ডেফিনাইট আর্টিকেল মাস্ট বি ইউজড বিফোর দ্য ওয়ার্ড হুইচ ইটসেলফ ইজ আ ইউনিক। ডেফিনাইট আর্টিকেল ব্যবহার হবে সেই সব ওয়ার্ডের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো কি এক একটা ইউনিক ওয়ার্ড। ইউনিক মানে কি,
দেখো অর হুইচ হ্যাজ নো আদার অল্টারনেটিভ, ইউনিক হবে অথবা কি হবে, যাদের আর কোনো অল্টারনেটিভস থাকবে না। মানে কি, দেখো আমি যদি বলি সান, সান কি একটা ইউনিক জিনিস, বা যদি বলি মুন, মুন কি একটা ইউনিক জিনিস, এদের আর কোনো অল্টারনেটিভস আছে? সান মানে আমার এখানে একটা সান, তোমার ওখানে একটা সান, এরকম তো কোনো কিছু নেই, মানে এগুলো একটাই, পৃথিবীতে একটাই এগুলোর অস্তিত্ব। তাই যে জিনিসগুলো হবে ইউনিক অথবা যাদের আদার্স কোনো অল্টারনেটিভ থাকবে না, সেই ক্ষেত্রে কি হবে, ডেফিনাইট আর্টিকেল অবশ্যই ইউজ হবে। তাহলে দেখো সেই এক্সাম্পলগুলো কি কি দেখে নাও, যে কোন এক্সাম্পলগুলো, যে যেগুলো ইউনিক, মানে যেগুলো পৃথিবীতে একটাই আছে, যাদের কোনো অল্টারনেটিভস নেই, সেগুলো কি কি, সেগুলো কি, দা সান, মানে সান, তার আগে কি হবে, অবশ্যই ডেফিনাইট আর্টিকেল ইউজ করতে হবে, মানে দা, ডেফিনাইট আর্টিকেল, এই দাটাকে তোমাদের অবশ্যই ইউজ করতে হবে, এই সান। বা যদি বলি ধরো মুন, মুন মানে কি চাঁদ, তো এদের আগে অবশ্যই কি হবে, একটা ডেফিনাইট আর্টিকেল মানে দি ইউজ করতে হবে। অথবা ধরো বললাম ইস্ট, ইস্ট মানে কি পূর্ব দিক, তাহলে এই দিক যখন বোঝাচ্ছে তো তাদের আগে অবশ্যই ডেফিনাইট আর্টিকেল দি ইউজ করতে হবে। বা ধরো বললাম ওয়েস্ট, ওয়েস্ট, তাহলে এর আগে কি হবে, দি। বা যদি বলি নর্থ, তাহলে তার আগে কি হবে, অবশ্যই একটা ডেফিনাইট আর্টিকেল। বা যদি বলি সাউথ, তো এর আগে সবসময় কি ইউজ হবে, একটা ডেফিনাইট আর্টিকেল দিয়ে অবশ্যই ইউজ হবে। তো চলো নেক্সট দেখো 11 নম্বর রুলসে দেখো, বিফোর কম্পারেটিভ ডিগ্রি, মানে কি কম্পারেটিভ ডিগ্রির আগে কি হবে, কম্পারেটিভ ডিগ্রির আগে দি বা ডেফিনাইট আর্টিকেল ইউজ হবে কি হবে না। তো এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, তোমরা খুব ভালো করে মনে রাখবে এই রুলসটা। দেখো বিফোর কম্পারেটিভ ডিগ্রি মানে কম্পারেটিভ ডিগ্রির ঠিক আগে ডেফিনাইট আর্টিকেল আমরা কখন ইউজ করব আর কখন ইউজ করব না সেটা দেখে নাও। দেখো ইফ দেন ইজ ইউজ টু এক্সপ্রেস, ইফ দেন ইজ ইউজ টু এক্সপ্রেস কম্পারেটিভ ডিগ্রি, কাকে এক্সপ্রেস করবে, দেন কম্পারেটিভ ডিগ্রিকে। তোমরা জানো যে কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে সবসময় দেন ইউজড হয়, সব সময় বলবো না, তবে কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে দেন ইউজড হয়, হয় না যে তা কিন্তু নয়, কম্পারেটিভ ডিগ্রি হলে সাধারণত তারপরে কি হয়, একটা দেন কথাটা ইউজড হয়। তো ইফ দেন ইজ ইউজ টু এক্সপ্রেস কম্পারেটিভ ডিগ্রি, আর্টিকেল দি ইজ নট ইউজড, বোঝা গেছে? কম্পারেটিভ ডিগ্রির পরে যদি দেন কথাটা থাকে তাহলে তার আগে, কম্পারেটিভ ডিগ্রির আগে, দেখো আমি বলেছি বিফোর কম্পারেটিভ ডিগ্রি, তাহলে তার আগে মানে কম্পারেটিভ ডিগ্রির আগে কখনোই ডেফিনাইট আর্টিকেল দি ইউজড হবে না, বোঝা গেছে? বিফোর কম্পারেটিভ ডিগ্রি মানে কি, কম্পারেটিভ ডিগ্রির আগে, এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে, যে সেন্টেন্স দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে কোন দি কথা বলা হচ্ছে বা কোন ডেফিনাইট আর্টিকেলের কথা বলা হচ্ছে, তো তার জন্য কি করবে, এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে যে বিফোর কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির আগে যে দিটা থাকবে বা যদি থাকে বা না থাকে সেই দিয়ের কথা বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির আগে, ঠিক আছে, বিফোর কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দেখো ইফ দেন ইজ ইউজ টু এক্সপ্রেস কম্পারেটিভ ডিগ্রি, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রির পরে কি থাকে, দেন থাকে, দেন কথাটা থাকে, আর্টিকেল দি ইজ নট ইউজড, তাহলে কিন্তু ডেফিনাইট আর্টিকেল দি সেই ক্ষেত্রে ইউজড হবে না, কম্পারেটিভ ডিগ্রির আগে ডেফিনাইট আর্টিকেল দিয়ে ইউজড হবে না যদি সেই কম্পারেটিভ ডিগ্রির পরে কি থাকে, একটা দেন থাকে। তো দেখো একটা এক্সাম্পল দেখো, হি ইজ দ্য বেটার দেন দ্য টু বয়েজ। দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি, যে হি ইজ দ্য বেটার দ্যান দ্য টু বয়েজ। ধরো এই সেন্টেন্সটাই তোমাদের এক্সামে থাকলো আর তোমাদেরকে কি করতে দিল, এখান থেকে এররটা ফাইন্ড করতে বলা হলো বা সেন্টেন্সটাকে কারেক্ট করতে বলা হলো, তাহলে তোমরা কি করবে, সেন্টেন্সের এররটা কোথায়, দেখো সেন্টেন্সটা দেখো, হি ইজ দ্য বেটার দ্যান দ্য টু বয়েজ। তো দেখে কি মনে হচ্ছে আমাদের যে সেন্টেন্সটা তো ঠিকই আছে, কিন্তু না, সেন্টেন্সটা ঠিক নেই, সেন্টেন্সে একটা এরর আছে। কি এরর, সেটা রুলসে দেখো, বলেছি যে ইফ দেন ইজ ইউজ টু এক্সপ্রেস কম্পারেটিভ ডিগ্রি, যদি কম্পারেটিভ ডিগ্রির পরে কি থাকে, দেন থাকে। আচ্ছা এই সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি কোনটা, দেখো কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, তাই তো, গুড, বেটার, বেস্ট, তাহলে বেটারটা কি, বেটারটা হলো কম্পারেটিভ ডিগ্রি, তাই তো, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রির পরে যদি দেন থাকে, তাই তো বলা হয়েছে ইফ দেন ইজ ইউজ টু এক্সপ্রেস কম্পারেটিভ ডিগ্রি, মানে কি
কম্পারেটিভ ডিগ্রির পরে যদি দেন থাকে, তো দেখো বেটার একটা কম্পারেটিভ ডিগ্রি পেয়েছি, তারপরে কি আছে একটা দেন রয়েছে, আর দেন যদি থাকে তাহলে কি হবে, সেই ক্ষেত্রে ডেফিনাইট আর্টিকেল দি ইউজড হবে না। বোঝা গেছে? তাহলে এখানে দিটা ভুল। আচ্ছা দেখো সেন্টেন্সে দুটো দি রয়েছে, একটা বেটারের আগে রয়েছে আর একটা দেনের পরে রয়েছে, তাহলে বলো যে কোন দিটাকে তোমরা ভুল দেখাবে? যদি সেন্টেন্সটা এরকম পার্ট করা থাকে, এই একটা পার্ট, আর ধরো এই একটা পার্ট, আর এ একটা পার্ট, তিনটে পার্ট হলো সেন্টেন্সের। একটা হি ইজ দা, 2 নম্বর পার্ট হলো বেটার দেন, 3 নম্বর পার্ট হলো দ্য টু বয়েজ। তাহলে তোমরা কোন পার্টটাকে এরর দেখাবে? তো দেখো অনেকেই হয়তো তোমরা এই দিটাকে এরর দেখাবে, যদি তোমাদের রুলসটা মনেও থাকে হয়তো ওই দিটাকে এরর দেখিয়ে ফেলবে, কিন্তু রুলে কিন্তু সেটা বলা হয়নি। রুলে বলেছে বিফোর কম্পারেটিভ ডিগ্রি, মানে কি কম্পারেটিভ ডিগ্রির আগে যে দিটা থাকবে সেই দিটা ইউজড হবে না। কোন ক্ষেত্রে ইউজ হবে না? কম্পারেটিভ ডিগ্রির পরে যদি দেন থাকে, দেখো এখানে দেন রয়েছে, তো কম্পারেটিভ ডিগ্রির পরে যদি দেন থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির আগে যে দিটা থাকবে সেই দিটা ইউজড হবে না। তাহলে এখানে এই দিটা কি, এই দিটা হয়ে গেল ভুল, কারণ কি কম্পারেটিভ ডিগ্রির পরে দেন আছে, তাহলে তার আগে দিটা ইউজ হবে না, রুলে তাই বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো আরেকটা সেন্টেন্স দেখো, ধরো এটা 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর একটা সেন্টেন্স দেখো, হি ইজ দ্য বেটার অফ দ্য টু। দেখো সেন্টেন্সটা দেখো, হি ইজ দ্য বেটার অফ দ্য টু, মানে কি দুজনের মধ্যে সে বেটার। তাহলে এখানে দেখো বেটার কি পাচ্ছ, কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? আচ্ছা বেটারের পরে দেখো একটা দি আছে, এখানে বেটারের আগে একটা দি আছে, আর আমরা রুলে কি দেখেছি, বিফোর কম্পারেটিভ ডিগ্রি, মানে কম্পারেটিভ ডিগ্রির আগে কি থাকবে, একটা দি থাকবে। তো কোন ক্ষেত্রে থাকবে না? কম্পারেটিভ ডিগ্রি বেটার, তারপরে যদি কোনো দেন থাকে, দেখো এই সেন্টেন্সে দেন ছিল একটা, কম্পারেটিভ ডিগ্রির পরে দেন ছিল, তো কম্পারেটিভ ডিগ্রির পরে যদি দেন কথাটা থাকে তাহলে তার আগে ডেফিনাইট আর্টিকেল দি কখনোই ইউজড হবে না। তো ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখতে পেয়েছি যে কম্পারেটিভ ডিগ্রি বেটার, তারপরে ছিল দেন, সেই জন্য প্রথমকার যে দি সেটাকে আমরা ভুল দেখিয়েছি, সেটা কখনোই থাকতে পারে না অ্যাকর্ডিং টু রুলস। কম্পারেটিভ ডিগ্রির পরে যদি দেন থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির আগে ডেফিনাইট আর্টিকেল হিসেবে দি ইউজ হবে না। কিন্তু নেক্সট সেন্টেন্সে দেখো 2 নম্বর সেন্টেন্সটা, যে হি ইজ দ্য বেটার অফ দ্য টু, তো এখানে বেটার কম্পারেটিভ ডিগ্রি, তার আগে দেখো একটা দি আছে, এবার এই দিটা থাকবে কি থাকবে না, কার উপর ডিপেন্ড করছে, এই দেনের ওপর। কিন্তু 2 নম্বর সেন্টেন্সে কোনো দেন আছে কি? দেন নেই। আর আমরা কি জানি, শুধুমাত্র যে দেন দিয়েই কম্পারিজন বোঝানো হয় বা দেন দিয়েই যে কম্পেয়ার করা হয় তা কিন্তু নয়, অফ দা, এই অফ দা ইউজ করেও কিন্তু কম্পারেটিভ করা হয়। তো যে ক্ষেত্রে অফ দা থাকবে সেই ক্ষেত্রে আগের দিটা রাইট, বোঝা গেছে? আর যদি অফ দা এর জায়গায় অফটা না থেকে যদি এখানে থাকতো দেন, তাহলে এই দিটা কিন্তু তখন হয়ে যেত এরর, বা দিটা হয়ে যেত রং। বোঝা গেছে? দেখো 12 নম্বর রুলসটা হলো ডেফিনাইট আর্টিকেল উইথ অ্যাডভার্ব, মানে কি ডেফিনাইট আর্টিকেল যখন অ্যাডভার্বের কাজ করবে, when definite article serves the function of an adverb। ঠিক আছে, যখন ডেফিনাইট আর্টিকেল অ্যাডভার্বের কাজ করবে বা অ্যাডভার্বের মতো তার ইউজটা হবে, সেই ক্ষেত্রে কি হবে, ডেফিনাইট আর্টিকেলটা কিভাবে সেই ক্ষেত্রে ইউজ হবে। তো যখন কোনো ডেফিনাইট আর্টিকেল সার্ভস দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব, যখন কোনো ডেফিনাইট আর্টিকেল অ্যাডভার্বের কাজ করবে তখন সেই সেন্টেন্সের একটা কনস্ট্রাকশন হয়। তো সেই কনস্ট্রাকশনটা কি লিখে নাও, সেই কনস্ট্রাকশনটা হলো দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি। দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস ভার্ব প্লাস আবার একটা দি ইউজড হবে প্লাস হবে কম্পারেটিভ ডিগ্রি। বোঝা গেছে যে ডেফিনাইট আর্টিকেল যখন কোনো অ্যাডভার্বের ফাংশন হিসেবে কাজ করবে, বা when definite article serves the function of an adverb, যখন অ্যাডভার্বের কাজ করবে তখন সেই সেন্টেন্সটা একটা কনস্ট্রাকশন ফলো করবে। তো সেই কনস্ট্রাকশনটা কি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস ভার্ব প্লাস দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, ইট ইজ said that sooner is better। দেখো সেন্টেন্সটা দেখো, ধরো এই সেন্টেন্সটাই তোমাদের এক্সামে এলো,
যে ইট ইজ সেড দ্যাট সুনার ইজ বেটার। তো এই সেন্টেন্সটা তোমাদেরকে কি করতে হবে, কারেকশন করতে হবে, বা সেন্টেন্সটা যদি বলা হয় ইমপ্রুভ দ্য সেন্টেন্স, তাহলে তোমরা কি করবে, সেন্টেন্সটাকে কিভাবে ইমপ্রুভ করবে সেটাই তোমাদেরকে এখন করতে হবে। তো দেখো রুলটা দেখো, যখন কোনো আর্টিকেল অ্যাডভার্ব হিসেবে ফাংশন হবে তার, বা যখন অ্যাডভার্বের কাজ করবে, তখন সেই সেন্টেন্সের কনস্ট্রাকশনটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো দি হবে একটা, তারপরে কি হবে, একটা কম্পারেটিভ ডিগ্রি থাকবে, তারপরে কি হবে, ভার্ব হবে, তারপরে আবার একটা দি হবে, তারপরে আবার কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে সেন্টেন্সে দেখো আমরা কি পাচ্ছি, দুটো কম্পারেটিভ ডিগ্রি পাচ্ছি, তাই তো। প্রথমে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি একটা পেলাম, নেক্সট প্লাস ভার্ব প্লাস দি প্লাস আবার একটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে বুঝতে পারছো যে সেন্টেন্সে কি হবে, ডবল কম্পারেটিভ ডিগ্রি থাকবে। আচ্ছা, এখানে দেখো কোন কোন দুটো কম্পারেটিভ ডিগ্রি, দেখো সুনার রয়েছে আর বেটার রয়েছে। আচ্ছা, আমরা কি জানি যে ইয়ার যদি থাকে সেক্ষেত্রে সেটা কি হয়, কম্পারেটিভ ডিগ্রি, কারণ আমরা রুলে পড়েছি কম্পারেটিভ কিভাবে করতে হয়, পজিটিভ থেকে। সাধারণ যে নিয়ম সেখানে আমরা দেখেছি যে পজিটিভ ডিগ্রিকে ইয়ার যোগ করে কি করা হয়, কম্পারেটিভ ডিগ্রি করা হয়, তাই তো। পজিটিভ ডিগ্রির সঙ্গে ইয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয়, আর পজিটিভ ডিগ্রির সঙ্গে ইএসটি যোগ করে কি করা হয়, সুপারলেটিভ ডিগ্রি করা হয়। তো এখানে তাহলে দেখো সুনার অ্যান্ড বেটার এ দুটো কি কম্পারেটিভ ডিগ্রি, আমরা বুঝতে পারছি, কিভাবে চিনতে পারছি, শেষে ইয়ার আছে দুটোরই, তো ইয়ার আছে মানে এটা কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, রুলে কি বলেছে, কনস্ট্রাকশনটা একটা দি হবে প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে। তো দেখো এখানে কি আছে, সেন্টেন্সটা কি আছে, ইট ইজ said that, তাই তো। তারপরে আছে সুনার, তাহলে একটা কম্পারেটিভ ডিগ্রি আমরা পাচ্ছি, কিন্তু তার আগে দিটা দেখো নেই, তাহলে এই দ্যাটের পরে কি হতো, একটা দি থাকা দরকার ছিল, কারণ দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে দিটা নেই, দিটা দিতে হবে, যেমন আছে লিখলাম সুনার কম্পারেটিভ ডিগ্রি দিলাম, তাহলে দেখো কনস্ট্রাকশন হচ্ছে, দি হয়েছে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি হয়েছে, তারপরে কি হবে, ভার্ব, যেমন ভার্ব আছে আমি লিখলাম, তারপরে দেখো আবার একটা কি হবে, দি হবে, নেক্সট কম্পারেটিভ ডিগ্রি। দেখো আমি কম্পারেটিভ ডিগ্রিটা পেলাম, বেটার কি কম্পারেটিভ ডিগ্রি, এখানে সোনার পেয়েছিলাম কম্পারেটিভ ডিগ্রি। তো ভার্বের পরে কি হবে, একটা দি হবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি হবে। তো ভার্বের পরে এখানে কি আছে, শুধু কম্পারেটিভ ডিগ্রি আছে, তো ভার্বের পরে দিটা দেখো নেই, তাহলে এখানে দিটা এরর, এখানে তোমাকে কি দিতে হবে, একটা দি দিতে হবে, তাই তো, ইজ দি বেটার। বোঝা গেছে সেন্টেন্সের কারেকশনটা। তো যখন ডেফিনাইট আর্টিকেল কোনো অ্যাডভার্বের ফাংশন করবে, বা সার্ভস দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব, যখন অ্যাডভার্বের কাজ করবে তখন কি হবে, একটা কনস্ট্রাকশন মেনটেন করবে, সেই কনস্ট্রাকশনটা কি, দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস ভার্ব প্লাস দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি। তো এই কনস্ট্রাকশনটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো এই ছিল আমাদের 12 নম্বর রুলসটি। তো চলো এরপর আমরা দেখি পরের রুলসটা কি। তাহলে দেখো 13 নম্বর রুলসটা দেখো, as a distributive pronoun, the is used in place of each, ঠিক আছে। দি কোথায় ব্যবহার হবে, দি ব্যবহার হবে ইচের জায়গায়। তো তোমরা জানো যে ইচ কি, ইচ একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো কখন আমরা আর্টিকেল মানে ডেফিনাইট আর্টিকেলকে আমরা কখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচের জায়গায় ইউজ করব, সেটাই হলো এর রুলসটা। মানে কখনো কখনো ডেফিনাইট আর্টিকেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচের জায়গায় ইউজ হতে পারে। তো সেটা কখন হয়, চলো দেখো একটা এক্সাম্পল দেখো। In West Bengal, banana is sold by each dozen. সেন্টেন্সটা দেখো কি বলেছে, যে ইন ওয়েস্ট বেঙ্গল বানানা ইজ সোল্ড বাই ইচ ডজন, তাহলে পশ্চিমবঙ্গে কি হচ্ছে, ডজন হিসেবে বানানা বিক্রি হচ্ছে। তো রুলে কি বলা হয়েছে, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, তোমরা সকলেই জানো, প্রোনাউনের ক্লাসে পড়েছো যে ইচ কি একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো সেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচের জায়গায় কি হবে, ডেফিনাইট আর্টিকেল দি ইউজড হবে।
তো দেখো সেন্টেন্সেও তাই, যে ইন ওয়েস্ট বেঙ্গল বানানা ইজ সোল্ড বাই ইচ ডজন। তাহলে ইচটা কি? ইচ হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে এই ইচের বদলে কি ইউজ হবে? ইচের বদলে ইউজ করতে হবে আমাদেরকে দা। এই ইচটা হলো সেন্টেন্সের এরর। বোঝা গেছে? তাহলে এই ছিল তোমাদের ডেফিনাইট আর্টিকেলের বিভিন্ন ইউজগুলো, যে আমরা সেন্টেন্সে কখন কিভাবে ডেফিনাইট আর্টিকেল ইউজ করব, তার যে রুলস এগুলোই ছিল তার রুলস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে অমিশন অফ আর্টিকেল কোন ক্ষেত্রে ইউজড হবে আর কোন ক্ষেত্রে ইউজড হবে না। অমিশন অফ আর্টিকেল মানে কোন ক্ষেত্রে আর্টিকেল ইউজড করা যাবে না। তো সেই অমিশন অফ আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।